সালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আবার চলে আসলাম আপনাদের সাথে এইচএসসি রসায়নের দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার জৈব যৌগের জৈব রসায়নের দ্বিতীয় লেকচার নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব জৈব যৌগের বন্ধন প্রকৃতি নিয়ে। তো আমরা গতকালকে টাইপ 1 আলোচনা করেছি। আজকে আমরা টাইপ 2 আলোচনা করব। টাইপ 2 এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জৈব যৌগের বন্ধন প্রকৃতি। জৈব যৌগের বন্ধন প্রকৃতি নিয়ে। ওকে? চলেন শুরু করি। আগে আমরা জানার চেষ্টা করি বন্ধন কত। হুম, বন্ধন আমরা 9-10 পড়েছি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হ্যাঁ, ধাতব বন্ধন, ইত্যাদিও পড়েছি। তো এই বন্ধনগুলো আমরা এখন জানার চেষ্টা করি। বন্ধন, বন্ধন। খেয়াল করেন, যে এখানে সে যা হোক, মুছে দিই, সুন্দর করে লিখি, হ্যাঁ, বন্ধন। প্রথমে আমরা যদি লিখি এখানে বন্ধন, তাহলে আমরা বন্ধন সম্পর্কে যা পড়েছি, খেয়াল করে দেখেন, প্রথমে আমরা কি ধরনের বন্ধন পড়েছি? আমি বললাম ধাতব বন্ধন। ধাতব বন্ধন, হ্যাঁ, ধাতব বন্ধন। কি বন্ধন? ধাতব বন্ধন। এখানে কি হয়? ধাতু প্লাস ধাতু, ধাতু প্লাস ধাতু যে বন্ধন গঠন করে তাকে বলা হয় ধাতব বন্ধন। আচ্ছা, তারপরে দেখেন আমরা আরেকটা আছে আয়নিক বন্ধন। আয়নিক, খেয়াল করে দেখেন আয়নিক বন্ধনটা কেমন ভাইয়া? আয়নিক বন্ধনটা হচ্ছে ধাতু প্লাস অধাতু মিলে যে বন্ধন গঠন করে। ধাতু আর অধাতু মিলে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় আয়নিক বন্ধন। ওকে? আচ্ছা, এগুলো উদাহরণ দেখতে চাইলে দেখেন এখানে আমরা যদি বলি ধাতব বন্ধনের ক্ষেত্রে আপনারা বলতে পারেন, মানে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম বন্ধন, সোডিয়াম সোডিয়াম বন্ধন, হ্যাঁ, এরকম ধাতব বন্ধন, ঠিক আছে? আচ্ছা, আর আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যেমন সোডিয়াম ক্লোরাইড, এটসেট্রা এটসেট্রা। এগুলো নিয়ে আলোচনা আছে আমাদের পর্যাবৃত্তিক ধর্মতে, সেখানে আমরা দেখবো। এখন জাস্ট শুধু আমরা একটু দেখে যাই যে আসলে কি কি আছে। সমযোজী, সমযোজী বন্ধন এখানে কি হয়? অধাতু প্লাস অধাতুর সাথে অধাতু যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাদেরকে বলা হয় হলো সমযোজী বন্ধন। ওকে? তারপরে সমযোজী বন্ধনের পরে আমাদের আছে হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে? হুম। তারপরে আছে আমাদের হাইড্রোজেন বন্ধন। আর আরেকটা আছে আমাদের ভ্যান্ডার ওয়ালস বন্ধন। ভ্যান্ডার ওয়ালস বন্ধন। ওকে? আচ্ছা, এবার খেয়াল করেন জৈব যুগে জৈব যৌগগুলো কোন কোন পরমাণু দ্বারা গঠিত হয়? জৈব যৌগগুলো সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে হলো ফসফরাস, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, ঠিক আছে? হুম,
হ্যালোজেনের ভিতরে কি কি আছে আমাদের এখানে ভাইয়া? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলো দ্বারা গঠিত হয়। তো জৈব যৌগগুলো সাধারণত এই মৌলগুলো দ্বারা, উক্ত মৌলগুলো দ্বারা গঠিত হয়। যেহেতু উপরের সকল মৌলগুলো অধাতু, তাই বলা যায় জৈব যৌগের মাঝে সমযোজী বন্ধন বিদ্যমান। সমযোজী বন্ধন বিদ্যমান। ওকে, তো এখন আমাদের সমযোজী বন্ধন নিয়ে কথাবার্তা বলতে হবে। আমরা যদি বলি সমযোজী বন্ধন কাকে বলে, ঠিক আছে? দেখেন, দেখি আমরা এখানে একটা আছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলা হয়? এখানে আমরা বলতে পারি অধাতু প্লাস অধাতু মিলে, অধাতু অধাতুর সাথে যে বন্ধনে আবদ্ধ থাকে, এটা এইভাবে বলা যায় একটু সুন্দর করে। বলছি অধাতু যে, এটা এটাও মুছে দিই, দাঁড়ান, এটা মুছে দিয়ে সুন্দর করে লিখি। একটি অধাতু অপর একটি অধাতু পরমাণুর সাথে যে বন্ধনে আবদ্ধ হয়। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, দেখেন, জাতীয় একটা উদাহরণ আছে PCl5। ওকে, অন্যভাবে এটাকে বলা যায় দুটি পরমাণু বা অধাতব পরমাণু, দুটি পরমাণু বা অধাতব পরমাণু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়, দুটি পরমাণু বা অধাতব পরমাণু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে, এটা আরো সুন্দর শুনে, যে শেয়ারের মাধ্যমে
যে বন্ধন গঠন করে। সেই সকল বন্ধনকে সমযোজী বন্ধন বলে। ওকে, দুটি পরমাণু বা অর্ধক পরমাণু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেই ধরনের বন্ধনকে আমরা কি বলতে পারি? সমযোজী বন্ধন বলতে পারি। আচ্ছা, তাহলে এখন সমযোজী বন্ধনের প্রকারভেদ আমাদের জানতে হবে। সমযোজী বন্ধন দুই প্রকার। এক হচ্ছে আমাদের সিগমা বন্ধন, সিগমা বন্ধন, দুইতে হচ্ছে আমাদের পাই বন্ধন। ঠিক আছে, এখন আমাদের দুটোই ডেফিনেশন এবং উদাহরণ দেখতে হবে। চলুন আমরা একটা একটা করে আলোচনা করি। লাগলে দুই পাশেই লিখি, দুটাকে একটু মাঝখানে একটা ভাগ করে নিই, তাহলে আরো সুন্দর হবে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এই পাশে আমরা লিখবো হলো সিগমা বন্ধন নিয়ে আলোচনা করি। চলে সিগমা বন্ধন, প্রথমে ডেফিনেশন দেখার চেষ্টা করি, তারপর উদাহরণ দেখব। সংকরিত বা অসংকরিত অরবিটাল গুলো সংকরিত বা অসংকরিত অরবিটাল গুলো যখন মুখোমুখি বন্ধনে মুখোমুখি মুখোমুখি অধিক্রমণ ঘটে, বা বলতে পারি সংকরিত বা অসংকরিত অরবিটাল গুলোর মাঝে যখন মুখোমুখি অধিক্রমণ ঘটে। হ্যাঁ, এটা আরো সুন্দর শোনায়, তাই না? চলো এটাই লিখি। কি বললাম তাহলে আমরা? সংকরিত সংকরিত বা অসংকরিত অরবিটাল গুলোর মাঝে যখন মুখোমুখি অধিক্রমণ ঘটে, অধিক্রমণ গুলোর মাঝে মুখোমুখি অধিক্রমণ ঘটার মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। হ্যাঁ, আরো সুন্দর শোনায়, দেখেন? তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি যে খেয়াল করেন, বুঝলাম, সংকরিত বা অসংকরিত অরবিটাল গুলোর মাঝে মুখোমুখি মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, যে বন্ধন গঠিত হয় সে বন্ধনকে আমরা কি বলতে পারবো? সিগমা বন্ধন। ওকে, এখন নোট দিয়ে এখানে একটা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখবেন, সেটা হলো যে কোনো দুটি পরমাণুর মাঝে প্রথম বন্ধনই হলো সিগমা বন্ধন।
যে কোনো দুটি পরমাণুর মাঝে গঠিত প্রথম বন্ধন সর্বদা সিগমা বন্ধন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কোনো দুটি পরমাণুর মাঝে গঠিত, এখানে মাঝে লিখে দিই, মাঝে গঠিত প্রথম বন্ধন সর্বদা সিগমা বন্ধন। চলো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। কয়টা সিগমা বন্ধন দেখেন, এখানে এক্সাম্পল যদি দিই আমরা, যদি CH4 এটার ভিতরে দেখি কয়টা সিগমা বন্ধন আছে আমরা খেয়াল করে দেখতে পারবো। এখানে যদি একটা কার্বন দিই, চারপাশে চারটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। খেয়াল করে দেখেন, এখানে যদি আমি সিগমা বন্ধন বলতে চাই, এই কার্বন আর এই হাইড্রোজেনের মাঝে একটা সিগমা বন্ধন, একটা বন্ধন আছে, তো একটাই সিগমা বন্ধন। এটার সাথে এটা একটা সিগমা বন্ধন, এটা একটা, তার মানে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, মোট সিগমা আমাদের চারটা। পাই, পাই দেখেন 0। আচ্ছা, এখানে যদি আমি C2H4 দিই, খেয়াল করেন এখানে আমাদের কি হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তারপর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। খেয়াল করে দেখেন এই কার্বন আর হাইড্রোজেনের মাধ্যমে প্রথম বন্ধনটা, এটা সিগমা, এইটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। কিন্তু এখন কথা হচ্ছে এই দুইটার মাঝে যেকোনো একটা তো আগে প্রথম হয়েছে, ধরে নিলাম আমরা এটা প্রথম, ঠিক আছে। এটা প্রথম হলে এটা সিগমা, আর যেটা পরে হয় সেটা পাই হয়, একটু পরে আমরা আলোচনা করবো। ওকে, তাহলে এই মোট সিগমা পেলাম কয়টা আমরা দেখেন, সিগমা পেলাম হলো আমরা টোটালি 5টা, আর পাই পেলাম কয়টা এখানে, একটা। ওকে, তাহলে এই ছিল আমাদের সিগমা বন্ধন নিয়ে কথাবার্তা। চলুন এবার আমরা পাই বন্ধন নিয়ে কথা বলি। পাই বন্ধন, পাই বন্ধনে সংকরিত অরবিটাল কখনোই কি করে না, পাই বন্ধন গঠন করে না। তাহলে আমরা কি শুধুমাত্র এখানে অসংকরিত আচ্ছা, এবার খেয়াল করেন আমরা কি লিখবো, অসংকরিত অরবিটাল গুলোর মাঝে অসংকরিত অরবিটাল গুলোর মাঝে যখন পাশাপাশি অতিক্রমণ ঘটে। ওকে, যদি কি হবে, পাশাপাশি অতিক্রমণ ঘটে, ঠিক আছে, তাহলে সেই ধরনের বন্ধনকে কি বলা হবে, পাই বন্ধন। আমরা সামনে এগুলো উদাহরণ দেখবো একেবারে এক্সাক্ট ভাবে। হ্যাঁ, তো যখন স্ট্রাকচার আঁকায় আঁকায় দেখাবো, ওই যে অরবিটাল অতিক্রমণ তত্ত্ব, তখন দেখতে পারবেন। তো এখন আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে কোনো দুটি পরমাণুর মাঝে মাঝে গঠিত
প্রথম বন্ধন বাদে বাকি আচ্ছা, এটা তো অনেক দাগ পড়ে গিয়েছে, এখানে মুছে নিই। বাদে বাকি সকল বন্ধনই পাই বন্ধন। ওকে, এবার একটু খেয়াল করেন, চলুন দুই একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা মনে হয় ভালো করে বুঝতে পারবো। যদি দেখি ইথিন মানে C2H4, ঠিক আছে, ইথিনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এরকম দুটা কার্বন থাকবে ডাবল বন্ড দিয়ে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে, এখানে, তাই তো? খেয়াল করে দেখেন, এই যে হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। একটু আগে দেখিয়ে দিয়েছি যে এই হাইড্রোজেনের সাথে এই কার্বনের প্রথম বন্ধনটা সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। আর এই দুইটার মাঝে নিচেরটাকে আমি প্রথম বন্ধন ধরলাম, তাই এটা সিগমা, আর উপরেরটাকে আমি দ্বিতীয় বন্ধন ধরলাম, তাই এটা হচ্ছে আমাদের পাই। ঠিক আছে, নিচেরটা কত বন্ধন ধরেছি, প্রথম, নিচেরটাকে প্রথম বন্ধন ধরেছি, তাই এটা সিগমা। ঠিক আছে, তার মানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কত, প্রথম বন্ধন মানে ফার্স্ট, আর এটা কত আমাদের সেকেন্ড, সেকেন্ড, যেহেতু সেকেন্ড তাই এটা আমাদের পাই। তাহলে আমরা এখানে সিগমা কয়টা আছে ভাইয়া, পাঁচটা, পাই আছে আমাদের একটা। ওকে, এখানে যদি আমি ইথাইনের উদাহরণ দিই একটা, C2H2, তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে দেখেন, একটা কার্বন থাকবে, একটা, দুইটা, তিনটা, একটা কার্বন আর একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে। ওকে, এখন যদি আমি সিগমা বন্ধন আর পাই বন্ধন করি, এটা তো সিগমা, এটা তো সিগমা শিওর, তো এই তিনটার মাঝে আমি মাঝখানেরটাকে ধরলাম আমরা কি, সিগমা, তাহলে উপরেরটাও পাই আর নিচেরটাও পাই। তাহলে আলটিমেটলি আমাদের সিগমা দাঁড়াচ্ছে হলো তিনটা, আর পাই দাঁড়াচ্ছে হলো আমাদের দুইটা। ওকে, এই ছিল সিগমা এবং পাই বন্ধন। এখন আমাদের দেখতে হবে সিগমা এবং পাই বন্ধনের মাঝে পার্থক্য। চলো আমরা পরে বুঝে যাই। এখন আমরা কি করবো, সিগমা এবং পাই বন্ধনের মাঝে পার্থক্য। ওকে, চলো একটা বক্স করে নিই, পার্থক্য যেহেতু করবো আমরা একটা বক্স করে নিই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা বক্সটা নিই, তারপরে এটি একটা বক্সটা নিই, তারপরে এখানে একটা বক্সটা নিই। এবার দেখেন, আচ্ছা, চলেন এবার আমরা একটু দেখি। এখানে হচ্ছে নং মানে ক্রমিক নং, ক্রমিক নং, এখানে হচ্ছে বিষয় সিগমা, আর হলো আমাদের পাই।
চলেন দেখি এবার, হ্যাঁ? তো আমরা যদি প্রথমে বলি ১ নম্বরে অরবিটাল। অরবিটালের প্রকার। ঠিক আছে? অরবিটালের ধরন। আচ্ছা, এটা এক সাইড থেকে লিখি। অরবিটালের ধরন। ওকে? অরবিটালের ধরন কেমন হবে এখানে? সংকরিত ও অসংকরিত উভয়টা। আর এখানে শুধুমাত্র অসংকরিত। ওকে? আচ্ছা। তারপর আমাদের দেখেন, তারপর যদি আমরা ২ নম্বরটা দেখি, অবস্থান। এটা হবে মুখোমুখি, এটা হবে পাশাপাশি। পাশাপাশি, ওকে? তারপরে কি আছে দেখেন আমাদের? এখানে আমরা বলতে পারি অক্ষ। অক্ষ, একই অক্ষ বরাবর, একই অক্ষ বরাবর এটা হবে সমান্তরাল অক্ষ বরাবর। ওকে? সমান্তরাল অক্ষ বরাবর। ঘূর্ণনশীল। তাহলে এটা কি ঘুরতে পারে? মানে এটা কি ঘূর্ণনশীল আর ঘূর্ণনশীল নয়। এটা ঘুরতে পারে, হ্যাঁ, আর এটা না। ঠিক আছে? তারপর দেখেন, ৫ জ্যামিতিক কাঠামো গঠনে এটা ভূমিকা রাখে। এই লোক রাখে না। যেহেতু সে ঘুরতেই পারে না, তাই সে রাখে না। ওকে? তারপর খেয়াল করেন ৬ নম্বরে
এটার অধিক্রমণ কি হয়? অধিক্রমণ অধিক্রমণ বেশি ঘটে, এটা কি হয়? কম ঘটে। ওকে, দুইটা অক্ষ একটা একটার ভিতরে বেশি পরিমাণ ঢুকে যায়, এটা এটা কম পরিমাণ ঢুকে। তারপর হচ্ছে শক্তি, বন্ধন শক্তির পরিমাণ, এটা আমরা লিখতে পারি এইভাবে। বন্ধন শক্তির পরিমাণ, এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম। ওকে, বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন, প্রয়োজন, এটা হচ্ছে কম শক্তির প্রয়োজন। ওকে, কম শক্তির প্রয়োজন। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের পার্থক্যগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখান থেকে একটা আমরা নতুন টার্ম শিখেছি, সংকরিত অরবিটাল এবং অসংকরিত অরবিটাল। তাহলে সংকরিত অরবিটাল জিনিসটা আমাদের জানতে হয়, আর সংকরিত অরবিটাল কি এটা বুঝতে পারলে আমাদের অসংকরিত অরবিটাল বোঝা সহজ হয়ে যাবে। চলুন এখন আমরা আলোচনা শুরু করব। সংকরিত অরবিটাল কিভাবে তৈরি হয়? সংকরিত অরবিটাল তৈরি হয় সংকরণের মাধ্যমে। সংকরিত অরবিটাল তৈরি হয় সংকরায়নের মাধ্যমে। ওকে, এখন কথা হলো, তাহলে সংকরায়ন জিনিসটা কি? চলুন আমরা এখন বোঝার চেষ্টা করি আসলে সংকরায়ন জিনিসটা কি। সংকরায়ন ডেফিনিশনটা আমরা পয়েন্ট আকারে বলার চেষ্টা করবো। ওকে, তাহলে এক নম্বরে বলতেছে একই অরবিটের, একই অরবিটের, একই অরবিটার, অরবিট মানে কি আমাদের এন, ওই যে প্রধান শক্তি স্তর। হ্যাঁ, অরবিট মানে হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর। একই অরবিটের ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল গুলোর মিশ্রণে উৎপন্ন, তিনি হচ্ছে সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক সমশক্তি সম্পন্ন এবং সমান সংখ্যক সংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে
সংকরায়ন বলে। ওকে, আচ্ছা, এই যে বললাম সংকরায়ন যে একই অরবিটাল হইতে হবে, তার মানে আমি যদি বলি এখানে সংকরিত হইতে হইলে, যদি এক্সাম্পল বলি, 2s 2p সংকরিত হইতে পারে, এটা সম্ভব। ওকে, বাট 2s 3p কখনো সম্ভব নয়। বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা জিনিস, যে আসলে সংকরিত বলতে আমি যা বলতেছি যে সমশক্তি সম্পন্ন এবং সমান সংখ্যক ভিন্ন শক্তি সম্পন্ন, যেমন ধরেন এই 2s 2p মিল্লা যদি সংকরিত হইতো, তাহলে এমন একটা কিছু উৎপন্ন হইতো যাকে আমরা সমান সংখ্যক, মানে দুইটাই উৎপন্ন হবে, ঠিক আছে? একটা s একটা p যদি হয়, তাহলে এখানে দুইটাই উৎপন্ন হবে, একটা হবে ধরেন 2 সাই এরকম সমশক্তি সম্পন্ন, আরো একটা 2 সাই হবে, মোট এরকম দুইটা 2 সাই হবে। ওকে, এটা একটা সুন্দর উদাহরণ হচ্ছে এরকম, যে ধরেন আমাদের বাসা বাড়িতে যে আলুর ভর্তা বানায়, একটা এরকম বড় আলু, ঠিক আছে, আর একটা এরকম ছোট আলু নিয়ে দুইটাকে মিক্স করলাম, মিক্স করে ধরেন এরকম দুইটাকে একসাথে মিক্স করলাম, মিক্স মিক্স করার পর সেখান থেকে আমরা একই সাইজের দুইটা আলুর ভর্তা বানাইলাম। এখন কি আমরা বলতে পারবো সেম সাইজ? এটা মিক্স, এটা হচ্ছে সেম সাইজ, সেম সাইজ আর কি। আমরা কি বলতে পারবো এখন কোন আলুটা, এটা ধরেন আমাদের বড় আলু বিগ, আর এটা স্মল, কারণ কোনটা বিগ আলুর অংশ আর কোনটুকু স্মল আলুর অংশ বলা যাবে না। যেমন ঠিক দেখেন, দুইটা আলু ছিল, দুইটা আলুর ভর্তাই তৈরি হয়েছে, এবং কি এবং সমান সাইজের, এই কথাগুলোই এখানে বলেছে। সমশক্তি সম্পন্ন এবং সমান সংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকেই বলা হয় সংকরায়ন। তো এবার আমরা শিখবো সংকরায়ন নির্ণয়ের সূত্র। সংকরায়ন নির্ণয়ের সূত্র। আসলে আমরা মৌলের পর্যায়ভিত্তিক ধর্মতে এই সংকরায়ন নিয়ে অনেক আলোচনা করেছি, এখানে জাস্ট হালকা ভাবে ঝাপসা আমরা আলোচনা করেছি আর সামনে এগোবো। তো এক নম্বরে যদি আমরা বলি অজৈব যৌগের জন্য, অজৈব যৌগের জন্য এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, এক্স ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি। এখানে এক্স কি, ছোট হাতের এক্স দিব না, আমরা সবসময় আমরা চেষ্টা করবো বড় হাতের এক্স দেওয়ার জন্য। সংকরিত অরবিটাল সংখ্যা, সংকরিত অরবিটাল সংখ্যা। এখানে ভি কি, কেন্দ্রীয় মৌলের যোজ্যতা। ওকে, কেন্দ্রীয় মৌলের যোজ্যতা। এম কি, একযোজী মৌল। এখন কথা হচ্ছে একযোজী মৌল কারা, যাদের জারণ মান 1, যাদের জারণ মান 1, এদেরকে বলা হবে একযোজী মৌল, মানে প্লাস হইতে পারে, সেটা মাইনাস হইতে পারে। সি তে কি, চার্জ। ওকে, এখন আমরা যদি বলি জৈব যৌগের জন্য, অজৈব যৌগ নিয়ে আমরা মৌলের পর্যায়ভিত্তিক ধর্মে অনেক আলোচনা করেছি, তাই এখানে আর আলোচনা করবো না, জাস্ট সূত্রটা দেখে না। জৈব যৌগের জন্য সেটা হচ্ছে স্টেরিক নাম্বার বের করতে হবে, মানে জায়গা জনিত সমস্যা, স্টেরিক নাম্বার। ওকে, এটাকে এসএন দ্বারাও প্রকাশ করা হয়। বড় হাতের এস, বড় হাতের এসএন দ্বারা প্রকাশ করা হয়। এটা ইকুয়াল টু হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা, সংখ্যা প্লাস
কেন্দ্রীয় মৌলের কেন্দ্রীয় মৌলের মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা। আশা করি এখানে সিগমা বন্ধন সংখ্যা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ একটু আগে সিগমা বন্ধন কারা হইতে পারে, কত প্রকার বা সিগমা বন্ধন কি জিনিস সব আলোচনা করে আসছে। এখন মুক্তজোড় নিয়ে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, যদি যারা মৌলের পর্যালোকিত ধর্ম না পড়ছেন, এখানে একটা একটু মুক্তজোড় নিয়ে আমরা একটু আলোচনা করে দিলাম। মুক্তজোড় ইলেকট্রন, কোন মৌল যৌগ গঠন করার কোন মৌল যৌগ গঠন করার পর তার যোজ্যতা স্তরে যে কয় জোড়া ইলেকট্রন কি বন্ধনবিহীন থাকে, ওকে, যে কয় জোড়া ইলেকট্রন বন্ধন বিহীন থাকে সেই কয় জোড়াকে মুক্ত ইলেকট্রন বলে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, খেয়াল করে দেখেন অ্যামোনিয়া, এটা নাইট্রোজেনের শেষ কক্ষপথে আমাদের কয়টা থাকে ইলেকট্রন? 5টা থাকে। এই যে নিচে দুইটা 3টা দিলাম, এর সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, হ্যাঁ, এই দুটার সাথে একটা করে আমাদের হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, 3টা, আর এখানে আমাদের 2টা থেকে যায়। তো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারবেন, এখানে যদি 7 দেন, 1s2, 2s2, 2p3, এই 3টা দিয়ে সে বন্ধনে অংশগ্রহণ করছে, আর এই যে 2s একটা মুক্তজোড় হিসেবে থেকে গেছে, এই যে মুক্তজোড়, ঠিক আছে। এই যে উপরে যেটা আছে এখানে এইটুকু হচ্ছে আমাদের মুক্তজোড়, দেখছেন উপরে দুইটা আছে, এগুলো হচ্ছে মুক্তজোড়। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ। এখন আমরা এখান থেকে কিছু উদাহরণ দেব যে কিভাবে জৈব যৌগের সংকরণ নির্ণয় করতে হয়। চলো নেক্সট পেজে যাই। এক্সাম্পল, CH4, C2H4, C2H2 যৌগগুলোর সংকরিত অরবিটাল সংখ্যা নির্ণয় করো, ওকে। চলো নির্ণয় করি। প্রথমে আমি যদি 1 নম্বরটাকে সলভ করতে যাই, এখানে আমাদের আছে কি CH4। চলো এটাকে একটু স্ট্রাকচার আকারে নিই। CH4 হলে এটা এইভাবে লিখতে পারি আমরা, এবং সাথে এটার ইলেকট্রন বিন্যাসটাও করে নিই। কেন্দ্রীয় মৌল, এটা হচ্ছে কেন্দ্রীয় মৌল, কোনটা আমাদের? কার্বন, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, ওকে। তাহলে এটা কত? 6। তাহলে এটাকে যদি আমি ইলেকট্রন কনফিগারেশন করি 1s2, 2s2, 2p2, খেয়াল করে দেখেন 2p2, এই যে শেষ কক্ষপথে যে 4টা ইলেকট্রন ছিল, 4টা ইলেকট্রন সে ব্যবহার করে ফেলেছে। তাই এটাকে যদি আমরা স্টেরিক নাম্বার বের করতে চাই, স্টেরিক নাম্বার হবে হলো দেখেন সিগমা নাম্বার, যে সিগমা বন্ধন সংখ্যা। আগের পেজে যায় দেখেন, আপনারা একটু কষ্ট করে এই যে দেখেন সিগমা বন্ধন সংখ্যা। আর সিগমা বন্ধন সংখ্যা কাকে বলা হয় মনে আছে তো? সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে প্রথম বন্ধন, যে কোনো পরমাণু, দুটি পরমাণুর মাঝে গঠিত প্রথম বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন। তাহলে এটা একটা সিগমা, এই যে একটা সিগমা, 2টা সিগমা, 3টা, 4টা সিগমা, তাহলে এখানে 4টা সিগমা। আর খেয়াল করে দেখেন ইলেকট্রন বিন্যাস করার পর দেখেন 4টা ছিল শেষ কক্ষপথে, 4টাই ব্যবহার হয়ে গেছে, তাহলে সেখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, সবগুলি বন্ধন জোড় ইলেকট্রন। তাই এখানে আমাদের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 0, ইকুয়াল টু হচ্ছে 4। আমাদের আমরা বলতে পারি এটার সংকরিত অরবিটাল সংখ্যা হচ্ছে 4। আচ্ছা, তারপরটা দেখেন আমরা যদি বলি C2H4, আবার ওইটার স্ট্রাকচারটা আঁকায় নেই, চলেন। খেয়াল করেন
এখানে যদি আমি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p2, খেয়াল করেন এখানে যারা আছে এটা সিগমা, এটা শিওর, এটাও সিগমা, এটাও শিওর, এটাও সিগমা, এটা শিওর, এটাও সিগমা, এটা শিওর। এবং দেখেন এই দুটোর মধ্যে একটা হচ্ছে সিগমা, নিচেরটা সিগমা ধরলাম আর উপরটা আমরা কি ধরলাম, পাই ধরলাম। এখন কথা হচ্ছে দেখেন এখানেও কিন্তু আমাদের যে স্টেরিক নাম্বার বের করতে চাই, এখানে সিগমা বন্ধন আছে আমাদের পারে তিনটা, কিন্তু দেখেন পাই বন্ধন আছে একটা, কিন্তু এখানে তো আমাদের সূত্রে পাই বন্ধন নিয়ে কোনো কথা নেই, আছে কি নিয়ে সিগমা বন্ধন এবং মুক্ত যোগ নিয়ে। কিন্তু একটা যে সিঙ্গেল ইলেকট্রন ছিল সেটা আবার পাই বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, তাই এখানে আমাদের মুক্ত যোগ এখানেও নেই, তাই আলটিমেটলি থাকছে কত, 3। হ্যাঁ, এবার দেখেন 3 নম্বরটা C2H, খেয়াল করে দেখেন এটা যদি স্ট্রাকচার আঁকাই তিনটা বন্ধন থাকবে, ওকে, দিয়ে আমাদের এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। আবার ইলেকট্রন কার্বন যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আগের মতোই 1s2 2s2 2p2। স্ট্রাইক নাম্বার যদি আমি বের করতে চাই, তাহলে দেখেন সিগমা বন্ধন আছে কয়টা, একটা। আচ্ছা আপনি একটা ভাবতে পারেন যে এখানে ভাই সীমা বন্ধন তো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেল, ভাই আসলে বিষয়টা এরকম না। সবসময় খেয়াল রাখবেন সিগমা বন্ধন গঠন করতে হবে যে কোনো একটা কার্বন নিয়ে চিন্তা করতে হবে। আমাদের কয়টা কার্বন নিয়ে চিন্তা করবো ভাইয়া, যখন আমরা চিন্তা করবো একটা কার্বন নিয়ে চিন্তা করবো, ওকে। আবার যদি এটা নিয়ে চিন্তা করি এই একটা কার্বন নিয়ে চিন্তা করবো, কখনোই ভুলে দুইটা কার্বন নিয়ে একসাথে, একটা যৌগে দুইটা কার্বন থাকলেও সংকরণ হয় হলো একটা পরমাণু, কখনোই আপনার একটা যৌগের হয় না, সংকরণ কখনো যৌগের হয় না। সংকরণ হবে হয় এই কার্বন পরমাণু আর এই কার্বন পরমাণু, যেকোনো একটা নিয়ে চিন্তা করবো। আর এই কার্বনেরটা যদি চিন্তা করি দেখেন একটা সিগমা দুইটা সিগমা আর এর সাথে আরেকটা সিগমা, খেয়াল করছেন। আবার দেখেন এখানের ক্ষেত্রে এই কার্বন এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা, এই কার্বনের সাথে আরেকটা সিগমা, ওকে, দুইটা সিগমা হবে। সিমিলারলি এই কার্বনের যদি আমি চিন্তা করি তাহলে এইটা একটা সিগমা আর এইটা একটা সিগমা, ওকে। যাই করি তাহলে এখানে 2 প্লাস আমাদের কত আসতেছে ভাইয়া, মুক্তজোট দেখেন চারটা ছিল কিন্তু এই পি এর দুইটা দিয়ে সে কি করে ফেলছে ভাইয়া, পাই বন্ধন গঠন করছে। এই যে একটা পাই আর এই যে একটা পাই, তাহলে পাই বন্ধন, তাহলে মুক্তজোট একটু নেই, তার মানে শূন্য, ইকুয়াল টু 2। এবার একটা জিনিস খেয়াল করেন, যদি একক বন্ধন থাকে তাহলে 4 হয়, ঠিক আছে, একক বন্ধন থাকলে 4 হয়, তারা 4 হলে মনে রাখবেন হাইব্রিডাইজেশন হচ্ছে হলো আমাদের sp3, sp3 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কি হবে, হাইব্রিডাইজেশন বিষয়টা হচ্ছে সংকরের, ঠিক আছে, এটা আমরা সামনে একটা সলভ দেখবো। 3 থাকলে হবে sp2 আর 2 থাকলে হবে sp। তার মানে আমরা বলতে পারি কার্বন কার্বন একক বন্ধন থাকলে, কার্বন কার্বন একক বন্ধন থাকলে sp, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে sp2, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে হচ্ছে শুধু sp, ওকে। আচ্ছা এবার আমরা এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করব। দেখেন আমরা একটা ছক পড়ার চেষ্টা করবো, ঠিক আছে, চলুন নেক্সট পেজে যাই, আমরা একটা ছক পড়ার চেষ্টা করবো। আমরা একটা ছক আঁকাই, আমরা সুন্দর করে একটা ছক আঁকাই। আচ্ছা এবার খেয়াল করেন আমাদের অনেকগুলো টপিক দিতে হবে। প্রথমে দাগ টানলাম, এভাবে আমরা মোটামুটি 3টা দাগ টানবো, ওকে, মোট 4টা দাগ টানবো। এই যে একটা দাগ টানলাম এখানে, তারপরে এখানে আমরা আরেকটা দাগ টানবো, ওকে। এবার দেখেন এইভাবে দাগ টানতে হবে অনেকগুলো। কি আছে, প্রথমে আমাদের থাকবে না হলো হাইব্রিডাইজেশন, ঠিক আছে, এক্স এর ভ্যালু, মনে আছে তো, এক্স এর ভ্যালু মানে কি আমাদের ভাইয়া, এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো কি, শঙ্করে, এখানে লিখবো হলো আমরা শঙ্করায়ন, ওকে, মানে এক্স। তারপরে এখানে আমরা লিখবো হলো
আরেকটা দাগ টেনে নিই। এখানে লিখবো আমরা হলো এসএন, মানে হচ্ছে স্টেরিক নাম্বার। ওকে, তারপর লিখবো হলো আমরা কার্বন কার্বন বন্ধন সংখ্যা। কার্বন কার্বন বন্ধন সংখ্যা, ঠিক আছে। তারপর আমরা কি করব? এস এর পার্সেন্টেজ এবং পি এর পার্সেন্টেজ দিব। এখানে আমরা দিব কি এস এর পার্সেন্টেজ এবং পি এর পার্সেন্টেজ। চলেন এখানে দিই আমরা, অথবা হচ্ছে এখানে এস এর পার্সেন্টেজ দিব, তারপর দিব আমরা পি এর পার্সেন্টেজ, ঠিক আছে। কোন যোগে কতটুকু পার্সেন্ট আছে। তারপর আমরা কি দিব? তারপর দিব হলো কার্বন কার্বন দূরত্ব। তারপর দিব হলো আমরা কার্বন কার্বন দূরত্ব, কার্বন হাইড্রোজেন দূরত্ব। ওকে, আচ্ছা। তারপর আমরা দিব হলো এখানে কার্বন কার্বন দূরত্ব, এখানে হবে আমাদের কার্বন হাইড্রোজেন দূরত্ব, ঠিক আছে। এগুলো সব ন্যানোমিটার হিসাব হবে। ন্যানোমিটার হিসাব হবে, এটাও ন্যানোমিটার হিসাব হবে। ওকে, চলো একটু দেখি। সংকরণ, একটু আগে দেখলাম আমরা, যদি দুই হয়, সংকরণ যদি দুই হয়, স্ট্রিক নাম্বার যদি দুই হয়, তাহলে কার্বন কার্বন বন্ধন সংখ্যা তখন কয়টা হবে আমাদের? তিনটা। ঠিক আছে, কার্বন কার্বন বন্ধন সংখ্যা কয়টা তখন আমাদের ভাইয়া? কার্বন কার্বন বন্ধন সংখ্যা হচ্ছে তখন আমাদের মেইনলি তিনটা, মানে ত্রিবন্ধন থাকবে। ওকে, তখন এস এর পার্সেন্টেজ, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস মিস করেছি, আমরা এখানে হাইব্রিডাইজেশনটাই দিইনি। এটা লিখে নিই, হাইব্রিডাইজেশন। এটা কি হবে এখানে? হাইব্রিডাইজেশন নাম্বার দিয়েছি, এটা হাইব্রিডাইজেশন নাম্বার, এটা সংকরণ সংখ্যা, কিন্তু সংকলন জিনিসটাই দিবে, সংকরায়ন। ওকে, আচ্ছা, চাইলে আমরা একটু এদিক করে লিখি, এটা একটু মুছে দিই, সিকোয়েন্সটা ঠিক রাখি, এটা আমরা একটু পরে লিখি এগুলো। ওকে, চলুন দেখি। প্রথমে এখানে দিলাম আমরা সংকরায়ন দিলাম, সংকরিত অবস্থা, সংকরিত অবস্থা, কার্বন কার্বন দূরত্ব, এখানে আমাদের কার্বন হাইড্রোজেন দূরত্ব। ওকে, আমরা এখন শুরু করি। দেখেন, ত্রিবন্ধন থাকলে এস এর পার্সেন্টেজ আছে, সংকরিত অবস্থা যদি আমি দেখি তাহলে এসপি হয়, কি হবে ভাইয়া? এসপি। এবার দেখেন এস আছে কত পার্সেন্ট? দুইটা মিললে হলো 100%, তাহলে একটা হচ্ছে 50%, আবার পি হচ্ছে 50%। কার্বন কার্বন দূরত্ব এখানে মনে রাখবেন হলো আমাদের 0.120 ন্যানোমিটার, 120 ন্যানোমিটার। আর কার্বন হাইড্রোজেন দূরত্ব কত? 0.106 মিটার। তিনটা থাকে, এখানেও তিনটা থাকে, তাহলে কার্বন কার্বন বন্ধন হবে আমাদের দুইটা, কার্বন কার্বন বন্ধন দুইটা, মানে দ্বিবন্ধন থাকবে। আর এখানে সংকলন হবে হলো sp2। যদি sp2 হয়, খেয়াল করেন তিনটা মিললে হয়েছে আমাদের 100%, তাহলে একটা এস আছে আমাদের 33.33%, ঠিক আছে। আর পি আছে দুইটা মিলে 66.66%। এখানে কার্বন কার্বন দূরত্ব হচ্ছে হলো আমাদের 0.134 ন্যানোমিটার। তবে এখানে একটা স্পেশাল নোট দিয়ে মনে রাখবেন, বেনজিন, বেনজিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডিস্টেন্স দ্বিবন্ধন থাকার পরেও সেটা হচ্ছিল আমাদের 0.139 ন্যানোমিটার। এটা অনেক স্পেশাল, হ্যাঁ, এটা অনেকবার এমসিকিউতে আসে, সো একটু পড়ে নিতে হবে। আর কার্বন হাইড্রোজেন দূরত্ব হচ্ছে আমাদের 0.106
109 ন্যানোমিটার। ওকে, এবার যখন 4 হয়, এখানেও 4 হয়, তাহলে এখানে আমাদের কার্বন কার্বন বন্ধন থাকবে কয়টা? একটা। ঠিক আছে, কার্বন কার্বন বন্ধন থাকবে আমাদের একটা। তাহলে এখানে আমাদের সংকরণ হবে sp3। তাহলে এখানে দেখেন 25%, এস আছে একটা 25%, এটা হবে 75%। কার্বন কার্বন দূরত্ব হবে হলো 0.154 ন্যানোমিটার, আর কার্বন হাইড্রোজেন দূরত্ব হবে 0.110 ন্যানোমিটার। আশা করি এটা মুখস্থ রাখতে পারবেন। এটা খুবই দরকারি একটা জিনিস। সো এটা মুখস্থ রাখতেই হবে। এখান থেকে এমসিকিউ, হিউজ এমসিকিউ আসবে। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট, মানে টিএম করে ফেলবেন, এটাকে পুরোটাকে টিএম করে ফেলবেন। এটা পুরোটাই টিএম করে ফেলবেন, দেখবেন আপনাদের জন্য এমসিকিউ অনেক সহজ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা এই এই আগের পেজে আমরা এটার স্ট্রাকচার গুলো দেখেছিলাম, হ্যাঁ। প্রিভিয়াস পেজ যদি আমরা দেখতে চাই, এখানে এগুলোর স্ট্রাকচার সহ দেখেছিলাম। এখন দুই ভাবে আঁকানো যায় এই জৈব যৌগগুলোকে, দুই ভাবে আঁকানো যায়, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। ওকে, যে একটা হচ্ছে যে ইলেকট্রনীয় কাঠামো বা জৈব যৌগের ইলেকট্রনীয় কাঠামো, আর একটা হচ্ছে জৈব যৌগের অরবিটাল অধিক্রমণ কাঠামো। দুইটা জিনিস আমরা দেখবো, চলেন দেখি। প্রথমে দেখবো হলো আমরা জৈব যৌগের, ও আচ্ছা, তার আগে একটা প্রশ্ন পড়ে নিই আমরা, চলুন। হ্যাঁ, এখানে যেহেতু পড়েছি, এই বক্সের সাথে সাথে আমরা একটা নোট দিয়ে একটা জিনিস মনে রাখবো। নোট দিয়ে একটা জিনিস মনে রাখবো, কার্বনের সংকরায়নে, সংকরায়নে এস এর পার্সেন্টেজ যত বাড়তে থাকবে, উক্ত যৌগটি, উক্ত পরমাণুটি, সেটা হচ্ছে উক্ত পরমাণুটি, চৌম্বক বলে লিখে আমরা পরমাণুটা শুদ্ধ হবে, উক্ত পরমাণুটি তত বেশি তড়িৎ ঋণাত্মক হবে। অর্থাৎ এস এর পার্সেন্টেজ ইনক্রিজ হইলে ইলেকট্রন নেগেটিভিটিও কি হবে আমাদের ভাইয়া? ইনক্রিজ হবে। বুঝতে পারছি। এস এর পার্সেন্টেজ যত ইনক্রিজ হবে, ইলেকট্রন নেগেটিভিটি তত ইনক্রিজ হবে। এখান থেকে একটা কোশ্চেন আসে, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে বা আসেও। প্রশ্নটা হলো, এখানে আমরা কিভাবে দেখি, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মাঝে কে বেশি তড়িৎ ঋণাত্মক এবং তীব্র অ্যাসিড? ওকে, চলেন এটা উত্তর করার সময় দেখেন, আমরা জানি অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন এবং
অ্যালকাইনের সংকরায়ন যথাক্রমে sp3, sp2 এবং sp। সংকরায়নগুলোর সংকরায়ন গুলো থেকে দেখা যাচ্ছে অ্যালকেনের সংকরায়নে S এর পার্সেন্টেজ 25, অ্যালকিনের S পার্সেন্টেজ 33.33% এবং অ্যালকাইনের S পার্সেন্টেজ 50%। তাই বলা যায় যেহেতু সংকরায়নে S এর পার্সেন্টেজ বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাই বলা যায় অ্যালকাইন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। আমরা জানি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু পার্শ্ব হাইড্রোজেন পরমাণুকে পার্শ্ব হাইড্রোজেন পরমাণুকে কি করতে পারে ভাইয়া? পার্শ্ব হাইড্রোজেন পরমাণুকে সহজে দান করতে পারে। আর বিজ্ঞানী ব্রনস্টেড লাউরির মতে বিজ্ঞানী ব্রনস্টেড লাউরির মতে যে সকল যৌগ সহজে সহজে হাইড্রোজেন পরমাণু দান করে, সহজে
হাইড্রোজেন পরমাণু দান করে তারা তীব্র অ্যাসিড। অতএব বলা যায় অ্যালকাইন তীব্র অ্যাসিড। আশা করি বুঝতে পারছেন, কেননা অ্যালকেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই সে সহজে হাইড্রোজেন পরমাণুটাকে কি করে দিবে, ডোনেট করে দিতে পারবে। আর অ্যালকেনের তড়িৎ ঋণাত্মকতা কেন বেশি হইলো? কারণ তার অ্যাসিড পার্সেন্টেজ বেশি, সংকরণে অ্যাসিড পার্সেন্টেজ বেশি। বুঝতে পারছেন? আচ্ছা, চলেন পরবর্তী আমরা টপিকে যাই। জৈব যৌগের ইলেকট্রনীয় কাঠামো এবং জৈব যৌগের অরবিটাল অতিক্রমণ কাঠামো আমরা দেখব। জৈব যৌগের ইলেকট্রনীয় কাঠামো, ওকে। এখন কথা হচ্ছে ইলেকট্রনীয় কাঠামো যদি আমি আঁকাইতে চাই, সবগুলো আমাদের আঁকাইতে হবে একটা একটা করে। যদি আমি এক নম্বরে যদি আমি অ্যালকেন আঁকাইতে চাই, অ্যালকেন, ওকে, অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে আমি ধরেন মিথেন আঁকাই না, ওকে। মিথেনের ক্ষেত্রে কি হবে ভাই, যখন কার্বন থাকে তার চারপাশে চারটা ইলেকট্রন থাকে, হ্যাঁ, তার পাশে এসে আমাদের এরকম হাইড্রোজেন ক্রস দিয়ে দেখলাম এরকম চারটা হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হয়, ওকে, মানে ইলেকট্রন শেয়ার করে এখানে, ঠিক আছে। এই ছিল আমাদের অ্যালকেন। আমি যদি এবার অ্যালকিন বলি, অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে আমরা ধরে নিলাম ইথিন, ওকে। ইথিন যদি আমি ধরে নিই, সেখানে মিথেনের ক্ষেত্রে কি হবে, CH4। ইথেনের ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া, C2H4। এখন এটাকে যদি আমি আঁকাইতে চাই, প্রথমে কি করতে হবে, কার্বন, দুইটা কার্বন থাকবে। এই দুইটা কার্বন নিজেদের মাঝে দুইটা করে ইলেকট্রন দিয়ে একটা বন্ধন গঠন করবে, ঠিক আছে। আর কি থাকবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এই হচ্ছে কার্বন ইলেকট্রন। তো এখানে এসে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে, ওকে। হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে, ওকে। এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। এই ছিল আমাদের ইলেকট্রন। দেখেন ইলেকট্রন দিয়ে দেখা দেওয়ার মাধ্যমে যে কাঠামো, ইলেকট্রন দেখানোর মাধ্যমে যে কাঠামো গঠন করা হয় তাকেই বলা হয় ইলেকট্রন কাঠামো, ওকে। আচ্ছা, তারপর সর্বশেষ যদি আমি অ্যালকাইন দেখানোর চেষ্টা করি, অ্যালকাইন, অ্যালকাইন এই ক্ষেত্রে আমরা বলতে পারি হলো, অ্যালকাইনের ক্ষেত্রে বলতে পারি আমরা ইথাইন, ওকে। ইথাইন বলতে পারি, ইথাইন, ওকে। ইথাইনটা খেয়াল করেন, ইথাইনটা হচ্ছে আমাদের C2H2। এটাকে যদি আমি আঁকাতে চাই, এটা কার্বন পাশাপাশি দিতে হবে এবং তাদের মাঝে মধ্যে তিনটা করে ইলেকট্রন থাকবে। কয়টা করে ইলেকট্রন থাকবে ভাইয়া, তিনটা করে ইলেকট্রন থাকবে, ঠিক আছে। চলো আমরা দেখি, দুইটা, তিনটা, এখানে একটা, দুইটা, এই তিনটা, ঠিক আছে। এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে একটা ইলেকট্রন ক্রস দিয়ে হাইড্রোজেন, ওকে। আচ্ছা, এখন আমরা জৈব যৌগের ইলেকট্রনীয় কাঠামো দেখলাম। এখন আমরা দেখবো, এখন আমাদের দেখতে হবে জৈব যৌগের অরবিটাল অধিক্রমণ কাঠামো। চলেন একটু দেখার চেষ্টা করি। এখন আমরা দেখবো জৈব যৌগের অরবিটাল অধিক্রমণ কাঠামো।
আচ্ছা, অরবিটাল অধিক্রমণ কাঠামো। ওকে ভাই, দেখেন এবার এটার ক্ষেত্রে আমরা কি করতে হবে, এখানে একটা জিনিস মনে রাখবেন, সংকরিত অরবিটাল, সংকরিত অরবিটাল হবে হলো অর্ধ ডাম্বেল। কি মনে রাখবো আমরা, দুইটা জিনিস মনে রাখতে পারলে আমাদের জন্য সহজ হবে। এক নম্বরে মনে রাখবো হলো সংকরিত অরবিটাল অর্ধ ডাম্বেল আঁকাতে হবে। ওকে, আর দুই নম্বর হচ্ছে আমাদের অসংকরিত অরবিটাল, অসংকরিত অরবিটাল কি করতে হবে, ডাবল ডাম্বেল আঁকাইতে হবে, ডাবল ডাম্বেল। অসংকরিত অরবিটাল গুলো ডাবল ডাম্বেল, অসংকরিত অরবিটাল গুলো ডাবল ডাম্বেল আঁকাতে হবে। চলেন আমরা একটা একটা করে দেখি। যদি প্রথমে আমরা বলি অ্যালকেনের কথা বলি, এক নম্বরে অ্যালকেন মানে কি, মিথেন CH4, CH4 হলে তার সংকরণ কত হবে ভাই, sp3। ঠিক আছে, sp3 হলে আমাদের যে কার্বনটা আঁকাবো, সেই কার্বনটার চারপাশে আমরা কি করব, চারটা অর্ধডাম্বেল আঁকাবো। এই একটা অর্ধডাম্বেল, এই একটা অর্ধডাম্বেল, এই একটা অর্ধডাম্বেল, এই একটা অর্ধডাম্বেল। ওকে, আর হাইড্রোজেন আঁকাবো। ঠিক আছে, হাইড্রোজেন গুলো কি এরকম হয় ভাইয়া, গোল গোল হয়। হাইড্রোজেন গুলো কিরকম হয়, গোল হয়। হাইড্রোজেন হচ্ছে s অরবিটাল, হাইড্রোজেন গুলো গোল হয়। ঠিক আছে ভাইয়া, এই দিয়ে দিলাম গোল এখানে। এবং প্রত্যেকটার ভিতরে কি থাকবে আমাদের, ইলেকট্রন থাকে। এই ভিতরে ভিতরে কি থাকবে আমাদের, এই যে এখানে একটা একটা করে, দুটা করে ইলেকট্রন থাকবে। ওকে, ইলেকট্রন, ইলেকট্রন থাকবে। ঠিক আছে ভাই, দুটা করে ইলেকট্রন থাকবে। এই ছিল আমাদের অ্যালকেনের ক্ষেত্রে। ওকে, এবার যদি বলি আমি অ্যালকিন বলি। ওকে, অ্যালকিন মানে কি, C2H4, এখানে মানে হচ্ছে আমাদের sp2। এবার খেয়াল করুন, আমাদের কার্বন থাকবে কয়টা ভাইয়া, দুইটা। কার্বন থাকবে কয়টা, দুইটা। দেখেন, এটা অর্ধনামের একটা, এটা একটা অর্ধনাম। ওকে, দুইটা অর্ধনাম, এটা বেশি বড় হয়ে গেছে, মানে মুছে দিই। চলুন আরেকবার আঁকাই, এখানে আমরা চেষ্টা করি। এক অর্ধনাম্বার, এক অর্ধনাম্বার। ঠিক আছে, আরো কার্বন যেহেতু অরবিটাল দুইটা করে, সংখ্যক অরবিটাল, এ একটা, এ একটা, এই অর্ধনাম্বার একটা, এ একটা অর্বিটাল। এবার আমাদের আরেকটা আছে না, আরেকটা ইলেকট্রন বাকি আছে, অসংকৃত অরবিটাল আরেকটা আছে। হ্যাঁ, চারটা ইলেকট্রন আছে কার্বনের, তো সেটাকে আমরা আঁকাবো কিভাবে ভাইয়া, পূর্ণ ডাম্বেল আকারে। এটা এই কার্বনের একটা আছে, এই কার্বনের একটা আছে। ওকে, তো এরা নিজেদের মাঝে মধ্যে বন্ধন গঠন করলো। আচ্ছা, আর খেয়াল করেন এখানে আমাদের কি আছে, এই অসংকৃত অরবিটালের সাথে একটা করে, অসংকরিত অরবিটাল মানে সংকরিত অরবিটাল গুলোর সাথে একটা করে কি আছে ভাইয়া, হাইড্রোজেন পরমাণু আছে। বুঝতে পারতেছেন তো, আশা করি বুঝতে পারতেছেন। না বুঝলে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর ভিতরে কি আছে, আমাদের ইলেকট্রন গুলো আছে, দুইটা করে ইলেকট্রন থাকবে। এই যে এখানে দুইটা করে ইলেকট্রন আছে, বিপরীতমুখী, জাস্ট দুইটা করে ইলেকট্রন আছে। আমি ডট ডট দিয়ে দেখা দিলাম, দুইটা করে ইলেকট্রন আছে। এখানে আমাদের বিপরীতমুখী দুইটা করে ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা, তারপরে আমাদের আঁকাইতে হবে হলো অ্যালকাইন, অ্যালকাইন। ওকে, অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের একটা সংকেত কি হবে, ইয়া দেখেন তো, C2H2, এটা কি হয়, sp হয়। এবার খেয়াল করুন, এখানে আমাদের যে কার্বনটা থাকবে, দুইটা কার্বন পাশাপাশি থাকবে,
দুইটা সংকরিত অরবিটাল, এই যে একটা সংকরিত অরবিটাল, এটার এই একটা সংকরিত অরবিটাল। ওকে, আচ্ছা এখানেও একটা প্লেন ইলেকট্রন থাকবে, এই যে এখানে আমাদের কার্বন কার্বনের মাঝে একটা ইলেকট্রন থাকবে। এই যে আরেকটা সংকরিত অরবিটাল, এই কার্বন আর একটা সংকরিত অরবিটাল। এবার দেখেন বাকি আরো দুইটা করে কিন্তু কি আছে ভাই, আমাদের অসংকরিত অরবিটাল আছে। চলেন একটা আঁকাই। এই ধরনের একটা অসংকরিত অরবিটাল পুরো ডাম্বেল দিলাম, আর একটা অসংকরিত অরবিটাল হলুদ দাগ দিয়া পুরো ডাম্বেল দিলাম। ওকে, এবার দেখেন এই নীল নীল নিজেদের পাশাপাশি একটা বন্ধন গঠন করবে, নীল নীল গুলো, নীল নীল অরবিটাল গুলো, আর এই হলুদ হলুদ গুলো কি করবে, নিজেদের মাঝে একটা বন্ধন গঠন করবে। ওকে, আচ্ছা এবার এই যে অসংকরিত অরবিটাল যেগুলো ছিল, সেগুলোর সাথে তো একটা করে কি থাকবে, আমাদের হাইড্রোজেন থাকবে, যে হাইড্রোজেন গোল গোল, এবং এখানে একটা একটা করে থাকবে আমাদের ভাইয়া দুটা করে ইলেকট্রন থাকবে, এই যে এখানে আমার দুইটা ইলেকট্রন থাকবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ওটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। এবং আপনাদের জন্য আমরা যারা আরো ভালো সরাসরি ক্লাস করতে চান তাদের জন্য অনলাইন আমরা কোর্স নিয়ে আসতেছি। আপনারা আমাদের নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন, উম, যেটা আমাদের ফেসবুকে দেওয়া আছে, আমাদের পেজে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা মেসেঞ্জারে নক দিতে পারেন। ঠিক আছে, চলেন আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত মোটামুটি শেষ। কিছু এক্সাম্পল দেখে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ আমরা। যা যা শিখলাম তারপরে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করবো, মানে এখানে আমরা কিছু প্র্যাকটিস করি। ওকে, খেয়াল করেন আমরা যদি একটা এক্সাম্পল দিই এরকম, CH3 CH ডাবল ওয়ান CH CH2 C ট্রিপল ওয়ান C CO CH3। ঠিক আছে, উক্ত যৌগে উক্ত যৌগে কার্বনগুলোর সংকরায়ন এবং 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 সিগমা ও পাই বন্ধন সংখ্যা গণনা করো। ওকে, চলুন দেখি সলভ করতে গেলে আমাদের, আমরা আগে বলেছি দেখেন এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে, যদি আমি এটাকে এইভাবে আঁকাই। ওকে, তারপরে এই কার্বনের সাথে এই কার্বনের একটা ডাবল বন্ড আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, ওরও একটা এখানে হাইড্রোজেন আছে। ওকে, তারপরে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, দিলাম দুইটা হাইড্রোজেন। এই কার্বনের সাথে এই কার্বনের তিনটা এই বন্ধন আছে, তারপরে কার্বনের সাথে এই কার্বন তো ও দেখানোই আছে, আমরা চেষ্টা করবো দেখাইতে। আর এই কার্বনের সাথে এই হাইড্রোজেন আছে তিনটা। ওকে, তিন পাশে তিনটা হাইড্রোজেন দিলাম। একটু মনে করে দেখেন, আমরা পিছনে বলেছিলাম আপনাদেরকে কার্বনের সাথে যে কোনো দুইটা পরমাণুর মাঝে প্রথম বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এই দুইটার মাঝে প্রথম বন্ধন সিগমা বন্ধন, একটা সিগমা, দুইটা, তিনটা, চারটা সিগমা, ঠিক আছে, পাঁচটা সিগমা। কিন্তু এই কার্বনের মাঝে দুইটা মাঝে যেকোনো একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, এখানে একটা ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, ঠিক আছে। তিনটার মাঝে একটা আছে, তাহলে 12, তারপরে 13, এই দুইটার মাঝে একটা সিগমা, 14, 15, 16, 17, 18। আবার গুনি, এক, দুই, তিন, চার, পাঁচ,
6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আমরা সিগমা পাইলাম কয়টা ভাইয়া? সিগমা পেলাম হলো আমরা 18টা। ওকে, পাই পেলাম কয়টা? দেখেন তো, আমরা পাইটা গুনে ফেলি। পাইটা যদি আমি গুনে ফেলতে চাই তাহলে আমরা কয়টা পাবো? এইখানে আছে একটা, এখানে আছে দুইটা, তিনটা, আর এখানে আছে একটা, চারটা। মানে প্রথম বন্ধন বাদে যত বন্ধন দাম সেগুলো হচ্ছে পাই বন্ধন। তাহলে এখানে দুইটার মাঝে একটা সিগমা, তার একটা পাই। একটা পাই, এখানে আছে দুইটা পাই, এখানে আছে একটা পাই, তিনটা পাই। আচ্ছা, তিনটা পাই আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তিনটা না, চারটা পাই, সরি টু সে, তিনটা পাই বলতেছি কেন আমরা। দেখেন, এই যে খেয়াল করেন, এখানে একটা পাই, এই যে এখানে একটা পাই, এখানে দুইটা, তিনটা পাই, আর এখানে আরেকটা পাই, চারটা পাই। এটা আমাদের পাই হচ্ছে আমাদের ভাইয়া কয়টা? চারটা। এবার সংকরণ, মনে আছে কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তাহলে সেটা কি হয়? sp3 হয়। বারবার ওই স্টেরিক নাম্বার দিয়ে বের করতে গেলে আপনারা ঝামেলা করবেন। হ্যাঁ, স্টেরিক নাম্বার দিয়ে চাইলে আমি একটা বের করে দিয়ে দেখাই। দেখেন, স্টেরিক নাম্বার, এই দেখেন, এই কার্বনের চারটা হাতি, চারটে ইলেকট্রন ইউজ হয়ে গেছে এবং তার চারটা কি একক বন্ধন আছে, মানে সীমা বন্ধন কত? 4 প্লাস 0 ইকুয়াল টু 4, তার মানে sp3। এটা দেখেন, এটার দ্বিবন্ধন আছে একটা, তার মানে এটা হবে আমাদের কত? sp2। এটা হবে sp2, কারণ এটাও দ্বিবন্ধনে আবদ্ধ আছে। এই কার্বন হবে হলো sp3, এটা হবে sp, এটা হবে sp। এর যেহেতু দ্বিবন্ধন আছে অক্সিজেনের সাথে, তাই এটা হবে আমাদের কত? sp2, আর এটা হবে আমাদের sp3। ওকে, তাহলে জিনিসটা বুঝার জিনিসটা কি? মনে রাখবেন, কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমরা বলবো sp2, কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তাহলে বলবো sp3, আর কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তাহলে আমরা বলবো তাকে sp। ওকে, এখন আমরা জাস্ট এর প্রশ্ন দিয়ে আমরা শেষ করবো। জাস্ট বলে সরি টু সে, সাস্টের একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করবো। সাস্টে একটা প্রশ্ন এসেছিল এরকম, যে উক্ত যৌগে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা গণনা করো। ওকে, তো আমরা সলভ করতে চাই। এই চিত্রটা আঁকাইতে পারতে হবে আমাদের। হ্যাঁ, এই বেঞ্জিন রিংটা যদি আঁকাইতে চাই, আমরা দেখাইছি আগে যে কটা কার্বন থাকবে, এরকম ভাবে 6টা কার্বন দিব আমরা। দিলাম দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। এই কার্বনের সাথে আমাদের আবার একটা কার্বন আছে, তার সাথে তিনটা হাইড্রোজেন আছে, এরকম সি এইচ এইচ, আর এখানে একটা আমাদের এইচ আছে। ওকে, আচ্ছা দেখেন, তো এই কার্বনের কিন্তু দেখেন 1 2 3 4, চারটা হাত পূরণ হয়েছে, এইটার তিনটা হাত পূরণ হয়েছে। দেখেন আরেকটা হাত পূরণ করলাম, যে একটা দুইটা তিনটা, এই যে চারটা। তো এরও তিনটা আছে, চারটা করলাম। এরও তিনটা আছে, চারটা করলাম। এরও তিনটা আছে, চারটা করলাম ভাইয়া। এরও তিনটা আছে, এই চারটা করলাম। ওকে, তো এবার দেখেন আমাদের সীমা বন্ধন সংখ্যা যদি আমি গণনা করতে চাই, কাউন্ট করতে চাই, 1 2 3 4, এই দুইটার ভিতরে একটা আছে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15। সিগমা আছে আমাদের কয়টা ভাইয়া? 15টা। আবারও বলতেছি, দ্বিবন্ধন নিয়ে আপনাদের একটু ঝামেলা পড়বে। দ্বিবন্ধনের মাঝে একটা সিগমা ধরবেন, বাকিটা পাই। দ্বিবন্ধন থাকলে প্রথমটা সিগমা মানে একটা সিগমা, বাকি দুই সবগুলো পাই। আচ্ছা, পাই আছে কয়টা দেখেন তো ভাইয়া? এখানে একটা পাই, দুইটা পাই, তিনটা পাই। কারণ কি? একটা সিগমা আর একটা পাই। এই হলো আমাদের পাই। পাই হচ্ছে তিনটা, আমি পাই না লিখে, তিনটা না লিখে পাই লিখে দিচ্ছি পাগলের মতো। তো এখানে আমাদের কয়টা হবে ভাই? তিনটা। আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই আপনাদেরকে, খেয়াল করে দেখেন। সিডাব্লিউএস, উক্ত যুগে সিগমা ও পাই বন্ধন সংখ্যা কত? ওকে, এই ছিল আমাদের সে আজকের লেকচার শেষ মোটামুটি। ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচার এই দুইটা টাইপের উপরে কি ধরনের কোশ্চেন আসে সে প্রশ্ন ব্যাংক সলভ করব। আশা করি আপনারা নিজেরা ক্লাসগুলো করবেন এবং উপকৃত হলে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলো শেয়ার করবেন। ঠিক আছে, এবং এই যোগাযোগের পুরোটা আমাদের একেবারে সম্পূর্ণ ফ্রিতে থাকবে। আপনাদের এটা কোনোভাবে কোনো একটা টাকাও পে করতে হবে না। ফেসবুক, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। হ্যাঁ,
আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবগুলোর নামই সেম। আমি লিখে দিচ্ছি যে হাবিব, আপনারা চাইলে এটা সার্চ দিতে পারেন। হাবিবস ম্যাথোডিকাল ক্লাসরুম। ওকে, শর্টকাটে যদি বলি HMC। ওকে, আপনারা যারা যে কোনো চ্যাপ্টার নিয়ে সমস্যা, আপনারা সেই চ্যাপ্টারগুলো আমাদের ফেসবুকে কমেন্ট বক্সে বা ইউটিউবে কমেন্টে আপনারা জানাতে পারেন, আমরা সেইগুলো সলভ করে দেবো। এবং কারো যদি কোনো স্পেশাল কেমিস্ট্রি কোনো চ্যাপ্টারে বা কোনো ম্যাথের সমস্যা থাকে সেগুলো আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেগুলো সমাধান করে আপনাদের কাছে ভিডিও আকারে দিয়ে দিব। হ্যাঁ, এবং আপনারা যদি এখান থেকে একটুখানি উপকৃত পেয়ে থাকেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।